দীর্ঘ ৯ বছর পর নিজের জন্মভূমিতে ফিরছে চৌধুরী পরিবারের বড় নাতি সচ্চয় চৌধুরী। সুদূর আমেরিকায় উচ্চশিক্ষা সম্পন্ন করে আজ সে ফিরছে নিজের শিকড়ে। নিজের মানুষদের কাছে এই একটা খবর যেন আনন্দের বন্যা বয়ে গেছে পুরো চৌধুরী ভিলা জুড়ে। ভোরের প্রথম সূর্যরশ্মি আকাশ ছুঁতেই রাজকীয় প্রসাদ দৃশ্য বাড়িটি যেন নতুন প্রাণ ফিরে পেল। লাল সাদা পাথরে নির্মিত ৩ তলা বিশাল অট্টালিকাটি দূর থেকে চোখে পড়ার মতো। সামনের বিস্তীর্ণ সবুজ লনের ঠিক মাঝখানে ইতালিয়ান মার্বেল তৈরি মানুষমুগ্ধকর ফেয়ারাটার স্বচ্ছ জলরাশি সকলের আলোয় হীরার মতো ঝলমল করছে। দুই পাশে সারি সারি কৃষ্ণচূড়া, বাঁধাচূড়া আর রজনীগন্ধার বাগান পুরো পরিবারকে করে তুলছে আরও মোহনীয়। প্রধান ফটক ফেরলে প্রশান্ত ডাইওয়ার, সেখানে সারিবদ্ধ দাঁড়িয়ে রয়েছে একাধিক বিশালবহুল গাড়ি। বাড়ির চারপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকলেও ভিতরে পা রাখলে অনুভব করা যায় এক উষ্ণ ভালোবাসা ভরা পারিবারিক আবহাওয়া। আজ বাড়ির প্রতিটি দেয়াল, প্রতিটি করিডর, প্রতিটি বারান্দা যেন উৎসবের রঙে রঙিন। রান্নাঘর থেকে ভেসে আসছে কাচ্চি বিরিয়ানি, মটন, রেজাল চিকেন, রেস্ট, শিক কাবাব, জাফরানি পোলাও ও বোরহানি, পায়েস আর নানান রকমের মিষ্টান্ন সুবাস। বাড়ির গিন্নিরা নিজের হাতে রান্না করছে পরিবারের বড় বড় ছেলেরা বরণ করে নেওয়ার জন্য। কেউ মালা বটছে, কেউ শেষবারের মতো রান্নার স্বাদ মিলিয়ে দেখাচ্ছে। এদিকে কাজের লোকদের যেন দম ফেলার সময়ও নেই। কেউ ঝপঝপ করে বাড়ির প্রতিটি কোণে ঝকঝক করে তুলছে, কেউ তাজা ফুল দিয়ে সাজাচ্ছে সিঁড়ি আর ড্রয়িং রুম, কেউ অতিথিদের আপ্যায়নের শেষে মুহূর্তের প্রস্তুতি ব্যস্ত। আজ যেন পুরো চৌধুরী ভিলা অপেক্ষা করছে তার হারিয়ে যাওয়া এক টুকরো প্রাণকে আবার বুকে জড়িয়ে ধরার জন্য। চৌধুরী পরিবারের কর্তা আবদুল্লাহ চৌধুরী দেশের অন্যতম প্রভাবশালী শিল্পপতি। তার অক্লান্ত পরিশ্রম গড়ে ওঠে ব্যবসায়িক সাম্রাজ্য আজ দেশের সীমানা পেরিয়ে বিদেশে বিস্তীর্ণ। বর্তমানে সে বিশাল ব্যবসায় দায়িত্ব দক্ষতার সাথে সামলাচ্ছে তার ৩ ছেলে। এই বিশাল পরিবারের প্রাণকেন্দ্র হলেন তার সহধর্মিণী রওশন আরা চৌধুরী। কঠোর শাসনের আড়ালে লুকিয়ে আছে অফুরন্ত স্নেহ আর মমতা। পরিবারের প্রত্যেক সদস্যকে তিনি ভালোবাসে বন্ধনে আপন রেখেছেন। বড় ছেলে আরবার চৌধুরী গম্ভীর ব্যক্তিত্ব সম্পন্ন এবং অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ। ব্যবসায়িক সিদ্ধান্ত তার বিচক্ষণতায় জুড়ে নেয়। তার স্ত্রী আয়েশা চৌধুরী স্বভাব কিছুটা রাগী হলেও মনটা ভীষণ নরম। তাদের 2 সন্তান সচ্চ চৌধুরী পরিবারের বড় নাতি দীর্ঘ 9 বছর পর আমেরিকা উচ্চশিক্ষা শেষ করে আজ দেশে ফিরছে। সুমাইয়া চৌধুরী প্রাণবন্ত, চঞ্চল ও মেধাবী, বর্তমানে ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী। মেজর ছেলে সৌরভ চৌধুরী সময়ে হাসি খুশি, প্রাণবন্ত এবং পরিবারের একসঙ্গে ধরে রাখতে ভালোবাসেন। তার স্ত্রী রেশমা চৌধুরী অত্যন্ত ভদ্র ও মার্জিত মিশুক স্বভাবের নারী। তাদের এক ছেলে এক মেয়ে আকাশ চৌধুরী সমবয়সী। ছোটবেলা থেকেই দুজন ছিল একে অপরের সবচেয়ে কাছের বন্ধু, ভাইয়ের মতো। আর মেয়ে আরিন চৌধুরী সুন্দরী, ভাবে ভীষণ অহংকারী আর একটা কথা যে অনেক আগে থেকেই সচ্চকে পছন্দ করতো। আজ সচ্চয় আসতে সে ভীষণ খুশি। একজনকে নিয়ে তার ভয়, সেটা একটু পরেই জানতে পারবেন। ছোট ছেলে সায়ন চৌধুরী অত্যন্ত দক্ষ হলেও স্বভাব কিছুটা গম্ভীর। তার স্ত্রী আসমা চৌধুরী কিছুটা অহংকারী ও আত্মমর্যাদা সম্পন্ন। তাদের 2 মেয়ে চৌধুরী 2 বোনের পাঞ্চলকার 2 মিষ্টি আর পরিবারের সবার আদরের আজ বহু প্রতীক্ষার অবসান হতে চলে। 9 বছর দীর্ঘ অপেক্ষার পর চৌধুরী পরিবারের সবচেয়ে আদরের নাতি আবার ফিরে নিজের আপন ঠিকানায়। আর সেই ফিরে আসাকে ঘিরে আনন্দ উচ্ছ্বাস আর অবশেষে মুখর হয়ে উঠেছে পুরো চৌধুরী ভিলা। সচ্চয়ের ঘর গুছিয়ে তুলতে ব্যস্ত এক অপরূপা তরুণী। সাদামাটা সাদা সালোয়ার ও কামিজে মোড়ানো তার সরল সৌন্দর্য যেন আলাদা করে চোখে পড়ে। কালো ঘন চুলওয়ালা পরিপাটি করে খোপা বাঁধা আর পরিশ্রমের কারণে কপালে চিকচিক করছে ক্ষুদ্র ক্ষুদ্র ঘামের বিন্দু। দুধে আলতা গায়ের রং, তাকে দেখে মনে হয় যেমন স্বর্গীয় তেমন ভুল করে নেমে আসে কোনো আনছড়া। একবার যে তাকে দেখবে দ্বিতীয়বার তা তাকে থাকতে পারবে না।
তাই সৌন্দর্য নেই কোনো কৃত্রিমতা, নেই কোনো বাহুল্য সাজের চাকচিক্য। তবে সে যে শুধু রূপেই নয়, গুণেও অনন্য। কাজের প্রতি তার নিষ্ঠা, পরিচ্ছন্ন, তার যত্নশীল খুব। তাই তো বাড়ির স্বচ্ছ চৌধুরী রুম গোছানোর দায়িত্ব তার হাতে তুলে দিয়েছে। কারণ বাড়ির বড় নাতি স্বচ্ছ পরিচ্ছন্নতার ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে। তার ঘরের প্রতিটি জিনিস থাকতে হবে নিখুঁতভাবে সাজানো, ধুলোর সামান্য অস্তিত্ব যেন সেখানে না থাকে। আর সেই দায়িত্বটুকু নিষ্ঠার সঙ্গে পালন করে চলছে তরুণী। ঠিক তখনই পিছনে ঠিক থেকে তীক্ষ্ণ কণ্ঠে ভেসে হলো এই তোয়া ডাক শুনে থেমে গেল তরুণটি। ধীর পায়ে ঘুরে দাঁড়ালো, মুখের কোণে ফুটে উঠে মৃদু হাসি। সেই হাসি যেন তার সৌন্দর্য নতুন এক আড্ডা ছড়িয়ে দিচ্ছিল। বড় বড় মায়াভরা চোখ, দুধ সাদা কোমল মুখ, ছুঁয়ে কপালে মুখের ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু আর ঠোঁটের সেই হাসি, সব যেন মেয়েটার সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলছে। কিন্তু এই যে অসামান্য সৌন্দর্য, আরিয়ানের চোখে হিংসার কারণ। তোমার দিকে তাকালে বুকের ভিতর অকারণে হিংসা ও দাউ দাউ করে জ্বলে ওঠে তার। কেন যেন মনে হয় মেয়েটা এই রূপ একদিন সবকিছু কেড়ে নেবে। তাই তো তোমার নিষ্পাপ মুখটা আর তার বিষাক্ত বলে মনে হয়। তোমার বিনিময়ের সঙ্গে এগিয়ে এসে মাথা সামান্য নাড়ায় বলল, জি আপু, কিছু বলবেন? আরিয়ান ঠোঁট বাঁকিয়ে কটাক্ষ হাসি বললেন, শুনছি নিশ্চয় আজ স্বচ্ছ ভাইয়া বাড়ি ফিরছে। তোয়া শান্ত স্বরে উত্তর দিল, জি শুনছি। আরিয়ান এবার আরও কাছে এসে নিচু গলায় মিশানো সুরে বলল, তোমাকে আগে থেকেই সাবধান করে দিচ্ছি, তোর এই সর্বনাশা রূপ নিয়ে স্বচ্ছ ভাইয়ের সামনে যাওয়ার চেষ্টা করবি না। যদি একবারও দেখি ওনারা আশপাশে ঘুরপাক করছিস, তাহলে তোর খবর আছে। এক মুহূর্তে থেমে তোমার দিকে তাচ্ছিল্য দৃষ্টিতে তাকিয়ে আবার বলল, মনে রাখিস তুই এই বাড়ির কাজের মেয়ে, কাজের মেয়ের মতোই থাকবি। নিজের সীমা কখনো ভুলে যাস না। আমি যা বললাম সেটা যেন মাথায় থাকে। কথাগুলো ছুরি দিয়ে আর একেবারে পিছনে না তাকিয়ে সেখান থেকে চলে গেল আরিন। তোয়া কিছুক্ষণ নির্ভীক হয়ে দাঁড়িয়ে রইল। চোখ দুটি ধীরে ধীরে নত হয়ে এলো। বুকের ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। তবুও মুখে কোনো প্রতিবাদ করার ক্ষমতা নেই তার। কারণ সে এই বাড়ির কাজের মেয়ে। সে শুধু দীর্ঘশ্বাস চেপে আবারও নিজের কাজে ফিরে গেল। কারণ এই বাড়ির প্রতিবাদ করার অধিকার তার নেই। নীরবে সবকিছু সহ্য করে যেন তার নিয়তি। তোমার জীবনে সুখ নামের শব্দটা যেন কোনোদিনই ছিল না। খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছিল সে। পৃথিবীটা যখনই তার কাছে অচেনা আর ভয়ঙ্কর হয়ে উঠেছিল, রক্তের সম্পর্ক বলে যতটুকু আশ্রয় মিলেছিল সেটা ছিল মায়ার বাড়ি। কিন্তু আশ্রয় পেলেও ভালোবাসা আর আপনত্বর ছোঁয়া আর কখনো পায়নি। মামা তাকে নিজের মেয়ের মতোই দেখার চেষ্টা করতেন, কিন্তু সংসার শেষ কথা বলতে তার মামি আর সেই মহিলার চোখে তোয়া ছিল শুধু অতিরিক্ত একটা বোঝা। সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির সব কাজ করতে হতো তাকে। সামান্য ভুল হলেই জুটত অপমান, গালমন্দ, কখনো মারধর। তবুও তোয়া মুখ বুজে সব সহ্য করত, কারণ সে জানতো ইতিম মানুষের কষ্ট কোনো মূল্য থাকে না। তবে একটা স্বপ্ন সে কখনো মারতে দেয়নি, পড়াশোনা। হাজার কষ্টের মাঝেও বইগুলো বুকের সঙ্গে আগলে রাখত। বিশ্বাস করতো একদিন এই শিক্ষাই তাকে নতুন জীবন দিবে। কিন্তু সেই স্বপ্নটা ভেঙে দিতে চাইলে তার মামি। একদিন বিকেলে কয়েকজন অচেনা লোক বাড়িতে আসে। তাদের সামনে সাজিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয় তোয়াকে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মেয়েটি যখন কথোপকথন শুনতে পেল, তখন বুকের ভিতরটা কেঁপে উঠল। তার বিয়ে ঠিক হয়ে গেছে। যার সঙ্গে বিয়ে, সে লোকটা বয়স তার বাবার কাছাকাছি। মাথাভর্তি পাকা চুল, মুখে বয়সের গভীর ছাপ, অথচ সেই মানুষটাকেই তার ভবিষ্যতের স্বামী বানিয়ে দেওয়া হয়েছে কেবল কিছু টাকার লোভে। সেদিন রাতটা ছিল তোমার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। চোখের পানি মুছে একটা সিদ্ধান্ত নিল সে মরে যাবে, তবু এই বিয়ে করবে না। গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়তে নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে আসে তোয়া। গায়ে ছিল শুধু একটি সাধারণ সালোয়ার কামিজ, হাতে ছোট্ট একটা ব্যাগ। সেই ব্যাগ কয়েকটা বই আর বাবা মায়ের একমাত্র ছবিটা। অন্ধকার রাত্রে রাস্তা ধরে দিশেহারা হয়ে হাঁটছিল সে। কোথাও যাবে, কি করবে কিছুই জানতো না। শুধু জানতো পিছনে ফেলে এসেছে এমন এক নরক যেখানে আর কখনো ফিরে যাওয়া যাবে না। ঠিক তখনই তার সামনে এসে থেমে একটি গাড়ি থেকে নেমে আসেন আসাদুল চৌধুরী। মধ্যরাতে একা একটি তরুণী কাঁদতে দেখে তিনি এগিয়ে যান। প্রথমে ভেবেছিল হয়তো কোনো দুর্ঘটনা ঘটছে। শান্ত গলায় সব জানতে চাইলে তো কাঁপতে কাঁপতে নিজের জীবনের সমস্ত কষ্টের কথা
খুলে বলল। সব শুনে কিছুক্ষণ নিঃশব্দ দাঁড়িয়ে থাকেন আসাদুল্লাহ চৌধুরী। তারপর দৃষ্টি কণ্ঠে বলেছিল, ভয় পেও না, আজ থেকে তুমি একা নও, তুমি আমার সাথে যাবে। সেই একটুকু আশ্বাসের বুক ভরা কান্নায় ভেঙে পড়েছিল তোয়া। তাকে নিয়ে আসা হয় চৌধুরীর বাড়িতে, কিন্তু বাড়ির সবাই এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। এক অচেনা মেয়েকে বাড়িতে আশ্রয় দেওয়ার আপত্তি জানিয়েছিল অনেকেই। কেউ বলেছিল রাস্তা থেকে তুলে আনা মেয়ে, কোনো ঠিক ঠিকানা নেই। আবার কেউ সন্দেহের চোখে তাকিয়েছিল তার দিকে। কিন্তু আসাদুল্লাহ চৌধুরীর একটাই কথা ছিল, একজন অসহায় মানুষকে আশ্রয় দেওয়া অপরাধ নয়। যতদিন আমি বেঁচে আছি এই মেয়েটা মাথার উপর একটা ছাদ থাকবে। তার সেই কথার পর আর কেউ প্রকাশ্যে আবৃত্ত করার সাহস পায়নি। সেদিন থেকেই চৌধুরী বাড়ির একটি ছোট্ট ঘর হয়ে ওঠে তোয়ার নতুন ঠিকানা। সেই বাড়ির সব কাজ নিষ্ঠার সঙ্গে করত। ভোরে উঠে রান্নাঘরের কাজ, ঘর গোছানো, সবার প্রয়োজন মেটানো, সব কিছুই হাসি মুখে করত। আর রাত গভীর হলে ক্লান্ত শরীর নিয়ে বই খুলে বসত, কারণ সে জানতো একদিন তাকে নিজের পরিচয় নিজেকেই গড়ে নিতে হবে। তবুও এই বাড়িতে সবাই তার আপন হয়ে ওঠেনি। কয়েকজন ছাড়া অধিকাংশ মানুষই তাকে কাজের মেয়ে ছাড়া অন্য কিছুই ভাবত না। ছোট বড় নানান অপমান, তিরস্কার, কটু কথা সবই নিত্যদিনের সঙ্গী ছিল তার। কখনো চোখের পানি লুকিয়ে ফেলতো, কখনো নিশ্চুপে সহ্য করত, কারণ সে জানতো সম্মান জোর করা নয়, নিজের যোগ্যতা অর্জন করতে হয়। আর চৌধুরী বাড়িতে যদি একজন মানুষ নিঃস্বার্থভাবে তার পাশে থাকেন, তবে তিনি হলেন আসাদুল্লাহ চৌধুরী। তার স্নেহমাখা ছায়ায় হারিয়ে যাওয়া ভালোবাসার একমাত্র প্রতিচ্ছবি। স্বচ্ছ তোমার প্রেম গাথা সূচনা পর্ব, জান্নাত লেখিকা। পরবর্তী গল্পতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।